কান পাতলে আজও কি 1857 সালের সেই বারুদের গন্ধ আর তরোয়ালের ঝঞ্ঝানি শোনা যায়? ইতিহাস তো অনেক মুখস্থ করেছ, কিন্তু আজ আমরা গতানুগতিক বইয়ের পাতা থেকে বেরিয়ে আসব একটা টান টান থ্রিলার মুভির মতো, একদম ডিপ ডাইভ পডকাস্ট স্টাইলে। আজ আমরা ডিকোড করব মহাবিদ্রোহের আসল রহস্য। কি এমন ঘটেছিল ব্যারাকপুরে? কেনই বা শুধু একটা পদ্ম আর রুটি কাঁপিয়ে দিয়েছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত? হেডফোন লাগিয়ে নাও, চলো ইতিহাস খুঁড়ে আসল ফ্যাক্টসগুলো বের করে আনি। সালটা 1857। রাতের অন্ধকার। ধরুন, এক গ্রাম থেকে আরেক গ্রামে নিঃশব্দে ছুটে চলেছে গ্রামের চৌকিদাররা। হাতে কোনো অস্ত্র নেই কিন্তু। একদম তাই। কোনো অস্ত্র নেই, কোনো চিঠিও নেই। আছে শুধু কয়েকটা সাধারণ রুটি আর একটা পদ্মফুল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তারা ভাবছে ভারত নামক এই বিশাল ভূখণ্ডে তাদের একচ্ছত্র আধিপত্য কেউ কোনোদিন টলাতে পারবে না। আর ঠিক সেখানেই তারা ভুলটা করেছিল। হ্যাঁ, তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই রুটি আর পদ্ম ফুলের মাধ্যমেই মাটির নিচে একটা আস্ত আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছে। WBCS এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত পরীক্ষার্থীরা, তাদের জন্য ইতিহাসের এই গভীর বিশ্লেষণে আমরা আজ এমন কিছু তথ্য উন্মোচন করব যা শুধু পরীক্ষার খাতায় নয়, চিন্তাধারাতেও চমক আনবে। মানে আজকের এই আলোচনাটা পরীক্ষার্থীদের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। ঠিক বলেছেন। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী সরকারিভাবে এই বিদ্রোহের শুরুর দিন হল 10 মে 1857, কিন্তু বাংলায় এর একটা স্ফুলিঙ্গ আগেই জ্বলে উঠেছিল। সেটা হলো 29 মার্চ 1857 ব্যারাকপুরে। আর সেই সাথে জড়িয়ে আছে মঙ্গল পাণ্ডে এবং বিহারের বীর কুমার সিংয়ের মতো নেতাদের নাম। এই নামগুলো তো ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। কিন্তু এই সবের মধ্যে একটা বিষয় আমাকে রীতিমতো অবাক করেছে। পরীক্ষার্থীদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ PYQ অ্যালার্ট। এই বিদ্রোহের প্রতীক ছিল পদ্ম এবং রুটি। মানে আমি ভাবছি, কিভাবে একটা সাধারণ রুটি আর পদ্মফুল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার গোপন হাতিয়ার হয়ে উঠতে পারে? এর মেকানিজমটা ঠিক কী ছিল? বিষয়টা সত্যিই অবিশ্বাস্য। যদি আমরা গভীরভাবে একটু চিন্তা করি, তবে দেখব ব্রিটিশদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল, ডাকঘর ছিল, দ্রুত যোগাযোগের মাধ্যম ছিল। হ্যাঁ, ওদের তো সব দিক থেকেই সুবিধা ছিল। ঠিক। আর ভারতীয়দের কাছে কিছুই ছিল না। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা ছাউনিগুলোতে একটা নীরব বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা বেছে নিয়েছিল এমন কিছু জিনিস যা ব্রিটিশ গোয়েন্দাদের চোখের সামনেও থাকলেও তারা সন্দেহ করবে না। মানে একটা সাধারণ রুটি দেখে কেই বা সন্দেহ করবে? একদম। মেকানিজমটা ছিল খুব সাধারণ অথচ তীক্ষ্ণ। গ্রামের চৌকিদাররা রাতে রুটি বানিয়ে পাশের গ্রামে পৌঁছে দিত, আর সেই গ্রামের লোক আরও রুটি বানিয়ে তার পরের গ্রামে। এটা ছিল এক ধরনের সাংকেতিক ডাক ব্যবস্থা বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি। একটা সাইলেন্ট নেটওয়ার্ক বলতে পারেন। হ্যাঁ, ব্রিটিশ গোয়েন্দারা এই রুটি চালাচালির বিষয়টা খেটে খেটে বের করার চেষ্টা করেও এর আসল উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি। এখানেই এই মহাবিদ্রোহের আসল চমক। এটা শুধুমাত্র কিছু সিপাহীর হঠাৎ করে খেতে যাওয়া ছিল না, এর পেছনে একটা সুপরিকল্পিত, অদৃশ্য এবং ট্রেস করা অসম্ভব এমন একটা যোগাযোগ ব্যবস্থা কাজ করছিল। তার মানে দাঁড়াচ্ছে, ব্রিটিশরা টেরও পায়নি যে তাদের পায়ের তলার মাটি কতটা সরে গেছে। মনস্তাত্ত্বিক জমিটা তো তৈরি হয়েই ছিল, কিন্তু এই বারুদের স্তূপে আগুনটা লাগলো কিভাবে? সেটাই হলো আসল টার্নিং পয়েন্ট। এবার আমরা পরের স্লাইডে দেখব সেই স্ফুলিঙ্গের কথা, যা থেকে এই বিশাল দাবানলের সৃষ্টি হল। সময়টা 1856 সালের ডিসেম্বর মাস। ব্রিটিশরা তাদের পুরনো ব্রাউন বেস বন্দুক সরিয়ে নিয়ে এলো নতুন এনফিল্ড রাইফেল। দমদম, আম্বালা এবং শিয়ালকোটে এর ট্রায়াল শুরু হলো। এই জায়গাগুলোর নাম পরীক্ষার্থীদের খুব ভালো করে মনে রাখতে হবে। একদম। আর ঠিক তারপরেই 1857 সালের জানুয়ারিতে একটা মারাত্মক গুজব ছড়িয়ে পড়ল যে এই রাইফেলের কার্তুজগুলোতে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, চর্বি মেশানো থাকলেও বা কি? আচ্ছা, মানে বন্দুক তো হাত দিয়ে চালাতে হয়, এতে ধর্ম নষ্ট হওয়ার বিষয়টা কোথা থেকে আসছে? এখানেই মেকানিজমটা বুঝতে হবে। ওই এনফিল্ড রাইফেলের কার্তুজগুলো আজকের দিনের মতো ধাতব ছিল না,
বন্দুকের বারুদ এবং গুলিটা একটা কাগজের মোড়কে মোড়া থাকতো। ও, কাগজের মোড়ক। হ্যাঁ, আর সেই কাগজটা যাতে ভিজে না যায় বা আবহাওয়া থেকে সুরক্ষিত থাকে তার জন্য তার ওপর ওই চর্বির প্রলেপ দেওয়া হতো। বন্দুক লোড করার সময় সিপাহীদের ওই কাগজের মোড়কটা দাঁত দিয়ে ছিঁড়ে বারুদটা নলের ভেতর ঢালতে হতো। বাপরে, দাঁত দিয়ে ছিঁড়তে হতো? ঠিক তাই। অর্থাৎ দাঁত দিয়ে ছেঁড়ার সময় সরাসরি ওই গরু বা শূকরের চর্বি সিপাহীদের মুখে প্রবেশ করত। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের জন্যই এটা ছিল তাদের ধর্মের উপর এক চরম আঘাত। আচ্ছা, এবার বিষয়টা পরিষ্কার হলো। ধর্মনাশের এই ভয় থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক দিন ২৯ মার্চ ১৮৫৭। ব্যারাকপুর তৃতীয় বেঙ্গল লাইট ক্যাভেলারি সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি সার্জেন্ট মেজরের অ্যাডজুটেন্টকে গুলি করে হত্যা করেন। হ্যাঁ, আর সেই সময় সেখানে উপস্থিত কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল স্যার জন বেনেট হার্সে। কিন্তু একটা খটকা লাগছে। একটু দাঁড়ান, একটা সামান্য কার্তুজ কি সত্যি ২০০ বছরের একটা ক্ষোভের একমাত্র কারণ হতে পারে? না না, একেবারেই না। ব্রিটিশরা তো এমনিতে অনেক শোষণ করেছিল। এটা কি শুধু বারুদের স্তূপে দেশলাই কাঠি ফেলার কাজ করেছিল? আপনি একদম ঠিক ধরেছেন। ওই কার্তুজটা কখনোই একমাত্র কারণ ছিল না। যদি আমরা পুরো পরিস্থিতিটাকে একটা প্রেসার কুকারের সাথে তুলনা করি, তবে দেখব ব্রিটিশরা সেই কুকারের সেফটি ভালভটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আর ভেতরের চাপ তো বাড়ছিলই। একদম। কার্তুজটা ছিল সেই মুহূর্ত যখন ভেতরের চাপে কুকারের মেটাল আর সহ্য করতে না পেরে ফেটে যায়। পরবর্তী পাতায় গেলে আমরা দেখতে পাই এই বিদ্রোহের পেছনে আসলে কাজ করছিল একটা পুঞ্জীভূত অসন্তোষ বা সিমারিং ডিসকন্টেন্ট। এই অসন্তোষের কারণগুলো কি কি ছিল? এই আগ্নেয়গিরির মূলত ৩টে বড় কারণ ছিল। প্রথমত, রাজনৈতিক কারণ। ড্যালহৌজির কুখ্যাত সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এই নীতিটা তো দেশীয় রাজাদের ঘুম উড়িয়ে দিয়েছিল। ঠিক, এই নীতির মাধ্যমে ব্রিটিশরা নিয়ম করেছিল যে কোনো দেশীয় রাজার যদি নিজের সন্তান না থাকে তবে তিনি কোনো দত্তক পুত্রকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে পারবেন না। রাজার মৃত্যুর পর সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। খুব চালাকির একটা পলিসি। হ্যাঁ, পরীক্ষার্থীদের জন্য এখানে সালের হিসাবটা মনে রাখা খুব জরুরি। এই অমানবিক নীতির শিকার হয়ে ১৮৫৪ সালে ঝাঁসি এবং ১৮৫৬ সালে অযোধ্যা ব্রিটিশদের দখলে চলে যায়। একটু দাঁড়ান, অযোধ্যার ক্ষেত্রে তো নবাব ওয়াজিদ আলী শাহ বেঁচে ছিলেন। তাহলে সেখানে সত্যবিলোপ নীতি কিভাবে খাটল? খুব সূক্ষ্ম একটা পয়েন্ট ধরেছেন। অযোধ্যার ক্ষেত্রে ব্রিটিশরা অপশাসন বা কুশাসনের অজুহাত দেখিয়েছিল। মানে তারা বলেছিল নবাব ঠিকমতো রাজ্য চালাতে পারছেন না। আচ্ছা, মানে যে কোনো ছুতোয় রাজ্য দখল করা। একদম। বৃহত্তর অর্থে ডালহৌসির এই আগ্রাসী নীতিগুলোই দেশীয় রাজাদের মনে একটা চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। এরপর আসি দ্বিতীয় কারণে, সামাজিক ও ধর্মীয় কারণ। আধুনিক ঐতিহাসিকরা মনে করেন ওই কার্তুজের ঘটনাটা যা আমরা একটু আগে আলোচনা করলাম সেটা শুধু একটা স্ফুলিঙ্গ ছিল। কিন্তু ব্রিটিশদের সমাজ সংস্কারের বিষয়গুলো তো ছিল। হ্যাঁ, ব্রিটিশরা যখন সতীদাহ প্রথা রদ করল বা বিধবা বিবাহ চালু করল তখন সেটা আধুনিকীকরণের পদক্ষেপ হলেও রক্ষণশীল ভারতীয়দের মনে হয়েছিল ব্রিটিশরা তাদের সমাজ ও ধর্মকে ধ্বংস করতে চাইছে। আর তৃতীয় কারণটা নিশ্চয়ই অর্থনীতি। ঠিক। তৃতীয় এবং সবচেয়ে গভীর কারণটা হলো অর্থনৈতিক। ব্রিটিশদের চরম বিস্তারবাদী নীতি, সূর্যাস্ত আইনের মতো কঠোর ভূমি রাজস্ব ব্যবস্থা এবং ভারতের কুটির শিল্পকে ধ্বংস করে ব্রিটেনের কারখানায় তৈরি মাল ভারতের বাজারে ভরে দেওয়ার ফলে কৃষক, জমিদার, ব্যবসায়ী এবং সাধারণ কারিগররা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। তার মানে সমাজের প্রতিটি স্তরের মানুষ, রাজা থেকে শুরু করে কৃষক পর্যন্ত, সবাই খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। কারোর হারানোর আর কিছু বাকি ছিল না। আর যখন হারানোর কিছু থাকে না তখনই আসল বিস্ফোরণটা ঘটে। চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে আমরা দেখব কিভাবে এই ঝড় আছড়ে পড়ল। দিনটা ছিল ১০ মে ১৮৫৭। মিরাটে শুরু হলো প্রকৃত অর্থে সিপাহী বিদ্রোহ। কোন কোন রেজিমেন্ট ছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্লাইডে দেখছি তৃতীয় বেঙ্গল লাইট ক্যাভেলরি এবং ২০তম রেজিমেন্ট একযোগে বিদ্রোহ করল। কিন্তু এখানে WBCS পরীক্ষার্থীদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ VVI অ্যালার্ট রয়েছে। কোন বিষয়টা? মিরাটে সেই সময় ব্রিটিশ মেজর জেনারেল উইলিয়াম হিউয়েটের অধীনে ২২০০ জন ইউরোপীয় সৈন্য ছিল। তা সত্ত্বেও তিনি এই বিদ্রোহ দমনে সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। তাই তো,
এটা কিভাবে সম্ভব? 2200 জন সুসজ্জিত ইউরোপীয় সেনা থাকা সত্ত্বেও একজন কমান্ডিং অফিসার কিভাবে পুরো জমে গেলেন? এটা বুঝতে গেলে ব্রিটিশদের মানসিকতা বুঝতে হবে। ব্রিটিশরা বিশ্বাস করত তাদের জাতিগত শ্রেষ্ঠত্বে। তারা ভাবত ভারতীয় সিপাহীরা তাদের চিরকাল অন্ধের মতো মেনে চলবে। একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স ছিল তাদের। একদম। যখন চোখের সামনে সেই অনুগত সিপাহীরা বিদ্রোহ করল, তাদের অফিসারদের হত্যা করল, তখন মেজর জেনারেল হিউইটের মনস্তাত্ত্বিক একটা চরম ধাক্কা লাগে। তার মস্তিষ্ক এই পরিস্থিতিটা প্রসেসই করতে পারেনি। মানে একটা সাইকোলজিক্যাল প্যারালাইসিস বলতে পারি আমরা। ঠিক তাই। এই হতভম্ব অবস্থার কারণেই তিনি 2200 সেনা থাকা সত্ত্বেও কোনো নির্দেশ দিতে পারেনি। WBCS পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, কারণ এটা ব্রিটিশ অহংকারের একটা বড় পতন ছিল। আর সিপাহীরাও এই সুযোগটা হাতছাড়া করেনি। একদম না। এই সিদ্ধান্তহীনতার সুযোগ নিয়ে বিদ্রোহীরা বন্দীদের মুক্ত করে সোজা দিল্লির দিকে মার্চ করে এবং 12ই মে 1857 সালেই তারা দিল্লির লালকেল্লা দখল করে নেয়। তারা সোজা লালকেল্লায় ঢুকে গেল এবং তাদের একটা মুখ বা নেতার প্রয়োজন হলো। এবার আমরা পরের স্লাইডে দেখব এই বিদ্রোহের প্রধান কেন্দ্রবিন্দুগুলো কোথায় ছিল এবং কারা সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন। প্রথমেই আসি দিল্লির কথায়। দিল্লিতে তো সম্রাট বাহাদুর শাহ ছিলেন। হ্যাঁ, স্লাইড বলছে দিল্লিতে নামমাত্র নেতা করা হলো মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। কিন্তু এটা তো কোনো কৌশলগত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ তিনি একজন 81 বছরের বৃদ্ধ ক্ষমতাহীন মুঘল সম্রাট, যিনি মূলত কবিতা লিখতেন। তাকে কেন একটা রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের নেতা হিসেবে বেছে নেওয়া হলো? এর কারণ হলো রাজনৈতিক বৈধতা বা পলিটিক্যাল লেজিটিমেসি। সিপাহীরা জানত ব্রিটিশদের তাড়াতে গেলে ভারতের সাধারণ মানুষকে একজোট করতে হবে। ও, মানে একটা পরিচিত মুখ দরকার ছিল। হ্যাঁ, আর সেই যুগে ক্ষমতা না থাকলেও ভারতের সাধারণ মানুষের কাছে মুঘল সম্রাট নামটার একটা ঐশ্বরিক বা সর্বজনীন আবেদন ছিল। বাহাদুর শাহকে সিংহাসনে বসানোর অর্থ হলো এই বিদ্রোহটাকে একটা বৈধ বা আইনি স্বীকৃতি দেওয়া। বুঝতে পেরেছি, কিন্তু আসল লড়াইটা তো উনি করেননি। না, যেমনটা স্লাইডে আছে, আসল সামরিক নেতৃত্ব কিন্তু তার হাতে ছিল না, সেটা ছিল বখত খানের হাতে। বখত খানকে একটা বিশেষ উপাধি দেওয়া হয়েছিল, সাহেব আলম বাহাদুর। এই উপাধিটা পরীক্ষায় আসতে পারে। একদম। এর সাথে নবাব হামিদ আলী খানের নামটাও জড়িয়ে আছে, যিনি ফিনান্স বা অর্থ সংস্থানের দিকটা দেখতেন। এরপরে আমরা দেখছি কানপুরের কথা। 5 জুন 1857 সালে সেখানে বিদ্রোহ শুরু হয়। নানা সাহেব নিজেকে পেশোয়া হিসাবে ঘোষণা করেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তাতিয়া টোপি এবং আজিমুল্লাহ। কানপুরের পর লখনৌয়ের পরিস্থিতিটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অন্যদিকে লখনৌ বা অযোধ্যায় বিদ্রোহ শুরু হয় 30 মে বা 4 জুন 1857 সালের দিকে। সেখানে বেগম হজরত মহল তার নাবালক পুত্র বেরজেস কাদিরকে নবাব হিসেবে ঘোষণা করেন। বেগম হজরত মহল কিন্তু খুব শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ঠিক, তবে লখনৌয়ের এই বিশাল প্রতিরোধ শেষ পর্যন্ত কঠোর হাতে দমন করেন ব্রিটিশ সেনাপতি কলিন ক্যাম্বেল। আর এই কাজে তিনি ব্যবহার করেছিলেন গোর্খা রেজিমেন্টকে। তারিখটা ছিল 21 মার্চ 1858। লখনৌয়ের পতনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই সিপাহীদের সাথে সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের যোগসূত্র সবচেয়ে বেশি ছিল। কলিন ক্যাম্পেল বুঝতে পেরেছিলেন শুধু ব্রিটিশ সেনা দিয়ে লখনৌ পুনরুদ্ধার করা যাবে না, তাই তিনি নেপাল থেকে গোর্খাদের সাহায্য আনান। দেশীয় শক্তির সাহায্য নেওয়ার বিষয়টা সত্যি অবাক করার মতো। হ্যাঁ, এই দেশীয় শক্তির সাহায্য নেওয়ার বিষয়টা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রতিরোধ তো শুধু এই 3টে বড় শহরেই সীমাবদ্ধ ছিল না। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং তাদের নেতাদের কথা। প্রথমেই ঝাঁসি। 1857 সালের জুন মাসে সেখানে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। রানী লক্ষ্মীবাইয়ের কথা তো সবাই জানে। হ্যাঁ, রানী লক্ষ্মীবাই, যার আসল নাম ছিল মণিকর্ণিকা, তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এখানে কিছু মাইক্রোফ্যাক্ট শ্রোতাদের মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় সরাসরি আসে। যেমন ওনার জন্মস্থান বা সাল। একদম, রানী লক্ষ্মীবাই জন্মগ্রহণ করেছিলেন 19 নভেম্বর 1835 সালে বারাণসীর গোলঘরে। তিনি ছিলেন শেষ মারাঠা রাজা গঙ্গাধর রাওয়ের বিধবা স্ত্রী। আর তাকে দমন করেছিল কে? জেনারেল হিউ হেনরি রোজ এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ঝাঁসির বিদ্রোহ দমন করে। আর এই লড়াইয়ে 18 জুন 1858 সালে রানী শহীদ হন। এরপর আসছে বেরেলি
বা রুহিলখণ্ডের কথায়। এটা কিন্তু পরীক্ষার জন্য একটা ভিভিআই পয়েন্ট। হ্যাঁ, এখানে নেতা ছিলেন খান বাহাদুর, যাকে স্বয়ং দ্বিতীয় বাহাদুর শাহ ভাইসরয় হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করা চরিত্রটি আমরা পাই ফৈজাবাদে, মৌলভী আহমদুল্লাহ শাহ। ইনি সত্যিই একটা অসাধারণ চরিত্র। ইনি আদতে ছিলেন মাদ্রাজের চীনাপত্তনের বাসিন্দা। আর অবাক করার মতো বিষয় হল, এই মানুষটাকে ধরার জন্য ব্রিটিশরা সেই যুগে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। বাপরে, ভাবা যায়? আজকের দিনে সেটা কয়েক কোটি টাকার সমান। কেন? একজন সাধারণ মৌলভীর জন্য এত টাকা কেন খরচ করতে যাবে ব্রিটিশরা? কারণ তিনি কোনো সাধারণ মৌলবী ছিলেন না। তিনি ছিলেন ব্রিটিশদের কাছে একটা চরম আদর্শগত এবং সামরিক আতঙ্ক। আহমদুল্লাহ শাহ শুধু ধর্ম প্রচার করতেন না, তিনি ছিলেন একজন মাস্টার ট্যাকটিশিয়ান। মানে সামরিক দিকটাও খুব ভালো বুঝতেন। একদম, তিনি গেরিলা যুদ্ধনীতি খুব ভালো বুঝতেন। তিনি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জমিদার এবং সাধারণ মানুষকে একজোট করে ব্রিটিশদের বিরুদ্ধে একটা শক্তিশালী সামরিক জোট তৈরি করেছিলেন। একটা সমান্তরাল সরকার তৈরি করে ফেলেছিলেন নাকি? ফৈজাবাদে তিনি কার্যত ব্রিটিশদের হারিয়ে সেটাই করেছিলেন। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই মানুষটার কৌশলগত বুদ্ধি এবং সাধারণ মানুষের ওপর প্রভাব এতটাই বেশি যে তাকে স্বাধীনভাবে ঘুরতে দিলে ব্রিটিশ সাম্রাজ্য টিকবে না। আর সেই জন্যই এত বড় পুরস্কার। ঠিক, তাকে ধরিয়ে দেওয়ার জন্যই ওই 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই গভীর তথ্যগুলোই সাধারণ প্রস্তুতি আর WBCS এর চূড়ান্ত প্রস্তুতির মধ্যে পার্থক্য গড়ে দেয়। আর সেই পার্থক্য করে দেওয়ার জন্যই এবার আমরা পরের স্লাইডে ফোকাস করব আঞ্চলিক নেতাদের ওপর, যাকে আমরা বলছি WBCS এলিট ফ্যাক্টস। অবজেক্টিভ পরীক্ষায় এই অজানা আঞ্চলিক নেতাদের নাম বারবার ঘুরে ফিরে আসে। প্রথমেই আসি বিহার, জগদীশপুর বা পাটনার কথায়। এখানকার শাহাবাদ বা ভোজপুর এলাকার জমিদার কুঁওর সিং ছিলেন এই অঞ্চলের প্রধান নেতা। ওনার লড়াইয়ের সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 15 জুলাই 1857 থেকে 20 জানুয়ারি 1858 পর্যন্ত তাকে সাহায্য করেছিলেন বাবু অমর সিং এবং হরে কৃষ্ণ সিং। আর এই বিহারের বিদ্রোহ দমন করেছিলেন উইলিয়াম টেইলর এবং মেজর ভিনসেন্ট আয়ার। আসামের কথাও আমাদের বলতে হবে। একদম, আসামের কথায় আসি। এটা একটা বড় PYQ বা বিগত বছরের প্রশ্ন। আসামে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দেওয়ান মনিরাম দত্ত। তিনি শেষ রাজার নাতি কন্দর্পেশ্বর সিংকে রাজা বলে ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত মনিরাম দত্তকে ফাঁসি দেওয়া হয়। রাজস্থান আর ভোপালও কিন্তু বাদ যায় না। ঠিক বলেছেন, রাজস্থান এবং ভোপালের কথাও ভোলা যাবে না। রাজস্থানের আওয়ার ঠাকুর কুশল সিং ইংরেজ এবং যোধপুরের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন। আর ভোপালে নেতৃত্ব দিয়েছিলেন নবাব ফাজিল মোহাম্মদ খান। এই নামগুলো পরীক্ষার জন্য সোনার টুকরো। একদম, এই আঞ্চলিক নামগুলো প্রমাণ করে যে 1857 বিদ্রোহ শুধু উত্তর ভারতের কয়েকটা সেনা ছাউনির বিষয় ছিল না। মানে এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, যখন আসামের মতো উত্তর পূর্ব অঞ্চলে মনিরাম দত্ত বিদ্রোহ করছেন বা রাজস্থানের একজন স্থানীয় ঠাকুর কুশল সিং ব্রিটিশ ও দেশীয় রাজার সম্মিলিত বাহিনীকে হারিয়ে দিচ্ছেন, তখন বুঝতে হবে যে ব্রিটিশ বিরোধী ক্ষোভটা পুরো ভারত জুড়ে একটা প্যান ইন্ডিয়া সিমার বা সর্বভারতীয় অসন্তোষ হিসেবে ছড়িয়ে পড়েছিল। সব জায়গায় সমান না হলেও হাওয়াটা ছিল। হ্যাঁ, হয়তো সব জায়গায় সমান তীব্রতা ছিল না, কিন্তু হাওয়াটা সব জায়গায় পৌঁছেছিল। এই এতগুলো জায়গার অসংখ্য মানুষের লড়াইয়ের পেছনে লুকিয়ে আছে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত শৌর্য এবং চরম ট্র্যাজেডির গল্প। চলুন এবার পরবর্তী পাতায় যাই এবং এই বিদ্রোহের কিছু চিরস্মরণীয় মুখের দিকে তাকাই। প্রথমেই তাতিয়া টোপি, যার আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। হ্যাঁ, তাকে বলা হতো অ্যাম্বাসেডর অব রিভোল্ট বা বিদ্রোহের রাষ্ট্রদূত। তিনি নানা সাহেবের হয়ে ঘুরে ঘুরে বিদ্রোহ সংগঠিত করতেন। কিন্তু ইতিহাসের এক চরম ট্র্যাজেডি হল তিনি মান সিংয়ের বিশ্বাসঘাতকতার শিকার হন। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। হ্যাঁ, 18 এপ্রিল 1859 সালে শিবপুরীতে তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর রানী লক্ষ্মীবাই। তার শৌর্য এতটাই প্রখর ছিল যে স্বয়ং তার প্রতিপক্ষ ব্রিটিশ জেনারেল হিউ রোজ তাকে সম্মান জানিয়ে বলেছিলেন, ভারতীয় বিপ্লবীদের মধ্যে এখানে শায়িত এই নারীই হলেন একমাত্র পুরুষ। ব্রিটিশ সেনাপতির মুখ থেকে এরকম কথা ভাবা যায়? সত্যি তাই।
আর এই চরম রক্তক্ষয়ী অধ্যায়ের একজন নীরব দর্শক ছিলেন বিখ্যাত উর্দু কবি মির্জা গালিব। তিনি তার চোখের সামনে তার প্রিয় শহর দিল্লিকে সম্পূর্ণ ধ্বংস হতে দেখেছিলেন। তার জন্ম ১৭৯৭ আগ্রায় এবং মৃত্যু ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯ দিল্লিতে। মির্জা গালিবের বিষয়টা ভাবলে গা শিউরে ওঠে। তিনি তার লেখায় বর্ণনা করেছেন কিভাবে লালকেল্লার সামনের রাস্তায় রক্তের বন্যা বয়েছিল, দিল্লির শতাব্দী প্রাচীন সংস্কৃতি কয়েকদিনের মধ্যে কিভাবে ধুলোয় মিশে গিয়েছিল, তার সবচেয়ে বড় সাক্ষী তিনি। একটা আস্ত সভ্যতা যেন শেষ হয়ে গেল। আর ওই তাতিয়া টোপির পরিণতি আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করায়। মানসিং, যিনি একজন ভারতীয় হয়েও তাতিয়া টোপিকে ব্রিটিশদের হাতে তুলে দিলেন, এই বিশ্বাসঘাতকতা প্রমাণ করে যে ১৮৫৭ সালে ভারতীয়দের মধ্যে কোনো ঐক্যবদ্ধ জাতীয়তাবোধ ছিল না। ঠিক এই জায়গাটাতে আমার পরের প্রশ্ন, যা ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এবার আমরা পরের স্লাইডে দেখব এই মহাবিদ্রোহের একটা বড় ফাটল বা বিভাজনের কথা। সারা ভারত কি এক হয়ে লড়েছিল, নাকি খড়ের শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছিল? সাইটটা দেখলে সেটা খুব পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, স্লাইড বলছে ব্রিটিশদের বেশ কিছু সক্রিয় দেশীয় মিত্র ছিল। কারা তারা? গোয়ালিয়রের সিন্ধিয়ারা, বিশেষ করে তাদের মন্ত্রী স্যার দিনকার রাও, ইন্দোরের হোলকার, হায়দ্রাবাদের নিজাম। এটা কিন্তু একটা বড় PYQ অ্যালার্ট। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজাম থেকে অনেকবার প্রশ্ন এসছে। এছাড়াও কাশ্মীরের গুলাব সিং, পাটিয়ালা, নাভা, জিন্দ এর শিখ রাজারা এবং গোর্খারা, এরা সবাই ব্রিটিশদের সাহায্য করেছিল। অন্যদিকে শিক্ষিত শ্রেণী এবং বড় বড় জমিদাররা নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। দক্ষিণ ভারতের পরিস্থিতিটাও একটু আলাদা ছিল। ঠিক, দক্ষিণ ভারতের কিছু নাম পাওয়া যায়, যেমন বিজয়নগরমের রাজা, তামিলনাড়ুর পলিগাররা এবং ত্রিবাঙ্কুরের দেওয়ান ভেলুথাম্পি। এরা কেউ এতে অংশ নেননি। এত বড় একটা সুযোগ যখন ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া যেত, তখন এই রাজারা কেন উল্টো দিকে হাঁটলেন? কারণ এই রাজাদের কাছে ভারত বলে কোনো দেশের অস্তিত্বই ছিল না। তাদের কাছে নিজেদের গদি এবং স্বার্থই ছিল সব। WBCS পরীক্ষার্থীদের এই রাজনৈতিক মেকানিজমটা খুব ভালো করে বুঝতে হবে। মানে ওরা নিজেদের সিংহাসন বাঁচাতে চাইছিল। একদম। গোয়ালিয়রের সিন্ধিয়া বা পাটিয়ালার শিখ রাজারা জানতেন যে ব্রিটিশদের সাথে তাদের যে চুক্তি আছে তাতে তাদের ক্ষমতা সুরক্ষিত। কিন্তু যদি বিদ্রোহীরা জয়ী হয়, তবে দেশে একটা অরাজকতা তৈরি হবে এবং সেই সুযোগে অন্য কোনো দেশীয় শক্তি তাদের রাজ্য দখল করে নিতে পারে। ও, রিস্ক নিতে চায়নি তারা। হ্যাঁ, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এই দেশীয় রাজাদের ব্রেক ওয়াটার ইন দ্য স্টর্ম বা সামুদ্রিক ঝড়ের মুখে বাঁধ হিসেবে বর্ণনা করেছিলেন। যদি এই দেশীয় রাজারা ব্রিটিশদের সেনা আর অর্থ দিয়ে সাহায্য না করতেন, তবে ভারতের বুক থেকে ব্রিটিশ সাম্রাজ্য চিরতরে মুছে যেত। আর শিক্ষিত শ্রেণীর বিষয়টা কি? তারা কেন দূরে ছিলেন? শিক্ষিত শ্রেণীর কথা যদি বলি, তারা মনে করতেন ব্রিটিশরা ভারতে আধুনিক শিক্ষা, রেলওয়ে, টেলিগ্রাফ আনছে, যা ভারতের উন্নতির জন্য প্রয়োজন। তারা সিপাহীদের এই লড়াইকে একটা পুরনো যুগে ফিরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখেছিলেন। এই বিভাজনগুলোর জন্যই হয়তো এই মহাবিদ্রোহের পরিণতি আগে থেকেই ঠিক করা ছিল। পরবর্তী পাতায় গেলে আমরা দেখতে পাই এই বিদ্রোহের চূড়ান্ত ফলাফল এবং ব্যর্থতার কারণগুলো। ব্যর্থতার প্রধান কারণগুলো কিন্তু খুব স্পষ্ট। হ্যাঁ, ব্যর্থতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশদের সামরিক শ্রেষ্ঠত্ব। তাদের কাছে আধুনিক অস্ত্র এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল। দ্বিতীয়ত, বিদ্রোহীদের মধ্যে কোনো একক আদর্শ বা সুনির্দিষ্ট কর্মসূচির অভাব ছিল। আর ওই দেশীয় রাজাদের সমর্থন তো ছিলই। একদম, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম। দেশীয় রাজাদের ব্রিটিশদের প্রতি চূড়ান্ত সমর্থন। এর ফলাফল হিসেবে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়। হ্যাঁ, রানীর ঘোষণাপত্র বা কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন। এলাহাবাদে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্র পাঠ করেন। এলাহাবাদ ছিল সেই সময়ের এমার্জেন্সি হেডকোয়ার্টার। এই ঘোষণাপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয় আর কোনো দেশীয় রাজ্য গ্রাস করা হবে না এবং ব্রিটিশরা ভারতীয়দের ধর্মে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় এলো জানেন? সেনাবাহিনীতে। ঠিক ধরেছেন, সবচেয়ে বড় পরিবর্তন আসে সেনাবাহিনীতে। যে বেঙ্গল আর্মিতে আগে 60% সৈন্য আসত অযোধ্যা বা উত্তর পশ্চিম প্রদেশ থেকে, তাদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়। ব্রিটিশরা বিভাজন ও শাসন বা ডিভাইড অ্যান্ড রুল নীতি কঠোরভাবে প্রয়োগ করে। মানে ওই মার্শাল অ্যান্ড নন মার্শাল রেসের বিষয়টা। হ্যাঁ, তারা গোর্খা, শিখ এবং পঞ্জাবিদের বেশি করে সেনাবাহিনীতে নিয়োগ করতে শুরু করে।
সেনাবাহিনীর এই পুনর্গঠনটা ছিল ব্রিটিশদের একটা মাস্টার স্ট্রোক। তারা বুঝেছিল একই সম্প্রদায়ের বা একই অঞ্চলের মানুষদের যদি একসাথে রাখা হয় তবে তারা আবার জোট বাঁধতে পারে। তাই মিশিয়ে দেওয়া হলো সব। এমনভাবে বিভিন্ন জাত এবং ধর্মের মানুষদের একটা রেজিমেন্টে ঢোকানো হলো যাতে তাদের মধ্যে একটা স্বাভাবিক অবিশ্বাস এবং বিভেদ বজায় থাকে। আর রানীর ঘোষণাপত্রটা ছিল একটা রাজনৈতিক মলম। তারা কাগজে কলমে রাজ্য দখল বন্ধ করলেও ভারতের অর্থনীতিকে পুরো শুষে নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আরও সুকৌশলে বাড়িয়ে দিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হলো আর একটা যুদ্ধ, ইতিহাস লেখার যুদ্ধ। চলুন এবার পরের স্লাইডে যাই, যেখানে আমরা দেখব ঐতিহাসিকদের বিতর্ক বা হিস্টোরিওগ্রাফি নিয়ে। WBCS পরীক্ষায় ঐতিহাসিকদের লেখা বই এবং তাদের মতামত থেকে প্রচুর প্রশ্ন আসে। এই জায়গাটা পরীক্ষার্থীদের খুব মন দিয়ে শুনতে হবে। প্রথমে VD সাভারকর। তার লেখা বইয়ের নাম দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। তিনি এই বিদ্রোহকে একটা সুপরিকল্পিত লড়াই এবং ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন। এরপর আছেন SN সেন। হ্যাঁ, SN সেন, যার বইয়ের নাম 1857। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সরকারি ঐতিহাসিক। স্যার সৈয়দ আহমেদ খান লিখেছিলেন আসবাব এ বাগাওয়াতে হিন্দ, যা প্রকাশিত হয় 1859 সালে। এটা ছিল এই বিদ্রোহের কারণ নিয়ে কোনো ভারতীয় ভাষার লেখা প্রথম বই। আর সব শেষে একজন খুব বিখ্যাত ঐতিহাসিকের কথা বলতেই হয়। হ্যাঁ, একটা চরম VVI পয়েন্ট, RC মজুমদার। তার বিখ্যাত বই দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। তিনি একটা মারাত্মক মন্তব্য করেছিলেন, নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে এটি প্রথম নয়, জাতীয় নয় বা কোনো স্বাধীনতা যুদ্ধও নয়। উক্তিটা খুব পপুলার। কিন্তু দাঁড়ান, রমেশচন্দ্র মজুমদারের মতো একজন প্রখ্যাত ঐতিহাসিক এত কড়া সমালোচনা কেন করলেন? এটা কি একটু বেশি রূঢ় হয়ে গেল না? আপাতদৃষ্টিতে রূঢ় মনে হলেও তার নিজস্ব একটা জোরালো যুক্তি ছিল। তিনি বলতে চেয়েছিলেন 1857 সালে সর্বজনীন জাতীয়তাবাদের কোনো ধারণাই ছিল না। মানে সবাই নিজের নিজের স্বার্থে লড়ছিল। উদি ফিরে পেতে, আর সিপাহীরা লড়ছিল তাদের ধর্ম রক্ষার্থে। একজন সাধারণ মারাঠা সৈন্য আর একজন বিহারের কৃষকের মধ্যে ব্রিটিশ বিরোধিতা ছাড়া অন্য কোনো ঐক্যের সূত্র ছিল না। ও, সেই জন্যই উনি এটাকে জাতীয় বলতে চাননি। ঠিক, তাই তিনি আধুনিক অর্থে একে জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলতে নারাজ ছিলেন। অন্যদিকে সাভারকর একে একটা মহাকাব্যিক রূপ দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। দুটো আলাদা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে পরীক্ষার্থীদের এই দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং তাদের বইয়ের নামগুলো জলের মতো মুখস্থ রাখতে হবে। এই বিতর্ক কিন্তু এখানেই থেমে থাকেনি। পরবর্তী প্রজন্মের ঐতিহাসিকরা রাজপ্রাসাদ আর সেনা ছাউনির বাইরে গিয়ে সাধারণ মানুষের দিকে তাকালেন। এবার আমরা একদম শেষ স্লাইডে চলে এসেছি। এখানে আরও 3 জন ঐতিহাসিকের কথা বলা আছে। চৌধুরী লিখেছেন সিভিল রেবেলিয়ন্স ইন দি ইন্ডিয়ান মিউটিনিজ 1857-1859। তিনি মূলত এই বিদ্রোহে সাধারণ মানুষ বা কৃষকদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছেন। এরপর আছেন রুদ্রাংশু মুখার্জি। হ্যাঁ, রুদ্রাংশু মুখার্জি, যার বই অদ ইন রিভোল্ট 1857-1858। এটি অযোধ্যায় গণপ্রতিরোধ বা কৃষক বিদ্রোহের ওপর একটা যুগান্তকারী গবেষণা। আর অশোক মেহতার লেখা 1857 দি গ্রেট রেবেলিয়ন, যা সামগ্রিক ইতিহাস নিয়ে আলোচনা করে। এই বইগুলো প্রমাণ করে যে এটা শুধু বন্দুক আর কার্তুজে লড়াই ছিল না। SB চৌধুরী এবং রুদ্রাংশু মুখার্জির গবেষণা আমাদের দেখায় যে কিভাবে সাধারণ কৃষকরা লাঙল ছেড়ে তরবারি হাতে তুলে নিয়েছিল, কিভাবে একটা পুরো গ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে দুর্গ হয়ে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষের এই অবদানটা অনেক সময় ঢাকা পড়ে যায়। ঠিক তাই, অবজেক্টিভ পরীক্ষার জন্য এই বইগুলোর নাম এবং তাদের মূল ফোকাসটা মনে রাখা অত্যন্ত জরুরি। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা 1857 মহাবিদ্রোহের একেবারে গভীরে গিয়ে প্রতিটি মেকানিজম, প্রতিটি চরিত্রের পেছনের গল্প এবং প্রতিটি ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করলাম। যে সমস্ত পরীক্ষার্থীরা শুনছেন, এই ছোট ছোট নাম, সাল আর ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলো যদি স্মৃতিতে ধরে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় আপনারা একটা বিরাট সুবিধা পাবেন। আশা করি আজকের এই বিশ্লেষণ সবার কাজে লাগবে। নিশ্চয়ই। তবে আজকের এই বিশেষ আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তা করার মতো প্রশ্ন রেখে যেতে চাই।
একটু আগেই আমরা বলছিলাম যে ব্রিটিশদের কাছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল। হ্যাঁ, ওই টেলিগ্রাফের বিষয়টা। ঠিক, বিদ্রোহের সময় তারা তাদের সদ্য স্থাপিত টেলিগ্রাফ লাইন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষের মধ্যে সৈন্য পরিচালনার নির্দেশ পাঠাত। এই নির্দেশগুলো এতটাই দ্রুত পৌঁছত যে বিদ্রোহীরা ঘোড়ার পিঠে চড়েও তার সাথে পাল্লা দিতে পারত না। প্রযুক্তির একটা বড় সুবিধা তারা পেয়েছিল। একদম। একবার ভাবুন তো, যদি সেই সময় টেলিগ্রাফ আবিষ্কার না হতো, যদি মেজর জেনারেল হিউয়েট বা কলিন ক্যাম্পবেল একে অপরের সাথে দ্রুত যোগাযোগ করতে না পারতেন, তাহলে কি 1857 সালের ইতিহাসটা আজ সম্পূর্ণ অন্যভাবে লেখা হতো? হয়তো সেদিনই ভারত স্বাধীন হয়ে যেত, কে বলতে পারে। সত্যি, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে থাকুন। আজকের মতো ইতিহাসের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। শুভ প্রস্তুতি। ব্যাস, এই ছিল 1857 পুরো পোস্টমর্টম। আজকের পডকাস্ট আর নোটস ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। প্রতিদিন এরকম নির্দিষ্ট টপিকের ওপর ডেইলি কুইজ প্র্যাকটিস করতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। কোন দিন কোন টপিকের ওপর কুইজ হবে তার শিডিউল আগের দিনই গ্রুপে দিয়ে দেওয়া হয়। আর আজকের এই প্রিমিয়াম পিডিএফ নোটসটা 1 কাপ চায়ের দামে, মানে মাত্র 5 টাকায় পেতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আমাকে ডিরেক্ট টেলিগ্রামে মেসেজ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ স্টাডিং।